সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ৫ সেনা নিহত হয়েছে। ইরানের হামলায় ৫ সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। ইসরায়েল আক্রমণ করে আরো ধ্বংসাত্মক হামলার হুঙ্কার দিয়েছে ইরান। কি মনে হয়, ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে এবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ ইসরায়েলের জেরুজালেম। আর বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি হুমকির মুখে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ, নাঈম কাসেমের ঘোষণা। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল এবার ইরান। এদিকে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল। চীন, পাকিস্তান, বাংলাদেশের ঘনিষ্ঠতা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান। সামরিক স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল। স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজায় ইসরায়েলের হামলায় ৭ সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে ফের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের ৩টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্র হামলার পর ইসরায়েলের পাল্টা ২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ২টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় ভোরে আইডিএফ এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ মিনিট আগে ইয়েমেন থেকে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছে কিনা তা এখনো তদন্ত চলছে। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগন ডেভিড অ্যাডাম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এস্টিয়ন ব্লক এবং হেব্রন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুসাইন, রাসিস এবং সালিব বন্দর এবং রাশকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হুদায় দেয়া একের পর এক হামলা চালিয়েছে। ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের ৩টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। এদিকে ফিলিস্তিনি গাজা আগ্রাসনের প্রতিক্রিয়া রোববার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি। প্রতিবেদনের মতে ইয়াহিয়া সারি ঘোষণা দেন, তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন দিনের শুরুতে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওই মুখপাত্রের মতে ক্ষেপণাস্ত্র অভিযানে সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট উঠানো বা বন্ধ করা হয়েছে। গাজা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের কয়েকবার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি হুমকির মুখে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ, নাঈম কাসেমের ঘোষণা। ইসরায়েলি হুমকির জবাবে হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বা নিজেদের নিরস্ত্র করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম। কাসেম জানান, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবিতে পশ্চিমা সমর্থিত সরকারের চাপ সত্ত্বেও তা মেনে নেবে না গোষ্ঠীটি। নাম প্রকাশ না করার সত্ত্বে লেবাননের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত থমাস ব্যারকে অনুরোধের জবাবে এসব কথা জানান কাসেম। এর আগে হিজবুল্লাহ বছরের শেষ নাগাদ নিরস্ত্র করার অনুরোধ জানিয়েছিলেন থমাস ব্যারাক। এর অনুরোধে সাড়া দেয় জবাব দেন হিজবুল্লাহ নেতা কাসেম। হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, এই হুমকি আমাদের আত্মসমর্পণে বাধ্য করবে না। গত বছর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংগঠিত যুদ্ধের পর ক্ষমতা গ্রহণকারী লেবাননের নেতারা বারবার অস্ত্র বহনের পর রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ইসরায়েলকে নভেম্বর যুদ্ধবিরতি মেনে চলার দাবি জানিয়েছেন। সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর দীর্ঘদিন নেতা হাসান নাসরুল্লাহ স্থলাভিষিক্ত হন কাসেম। তিনি বলেন, গোষ্ঠীটির যোদ্ধারা অস্ত্র ত্যাগ করবেন এবং জোর দিয়ে বলেন যে প্রথমে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। এদিকে নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে অবস্থিত দখল করে আছে এবং দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, তারা হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য যথেষ্ট পদক্ষেপ বৈরুত নিচ্ছে না। অন্যদিকে কাসেম আরো বলেন, ইসরায়েলকে প্রথমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে, অধিকৃত অঞ্চল থেকে সৈন্যদের সরিয়ে নিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে। এছাড়া গত বছরের যুদ্ধের সময় আটক বন্দীদের মুক্তি দেওয়া এবং লেবাননের পুনর্গঠনের দাবি জানানো হয়।
চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে ইরান। এই যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করা সত্ত্বে আরেক আরব কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরানে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরানের যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমএসএস পেয়েছে যে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেন। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। চীনের কাছে ইরানের তেল রপ্তানি সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার মোট অপরিশোধিত তেল এবং কনসেন্ট্রেটের প্রায় 90% চীনে রপ্তানি করে। উল্লেখ্য, কনসেন্ট্রেট হলো এমন এক ধরনের হালকা তরল জ্বালানি যা প্রাকৃতিক গ্যাস উত্তোলন সময় পাওয়া যায়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে চীন গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে। এসব তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোতে ট্রান্সমেন্ট হিসেবে ব্যবহার করেছে। একজন আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন সৃজনশীল কৌশলে বাণিজ্য পরিচালনা করছে। ওইসব জ্বালানি বেজিং এবং তেহরানের সম্পর্ক কতটা গভীর তা ইঙ্গিত দেয়। বিশেষ করে এমন এক সময় ইরানে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে এবং পশ্চিমা দুনিয়ার ধারণা ছিল ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় চীন এবং রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্বে ছিল। ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল। ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আরো শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেখারজি ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ডিপ প্রাইসের সাথে এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। ওই জেনারেল বলেন, আল কুদস দখলদারের সরকারের যে কোনো অসম্ভব আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে আরো শক্তিশালী, জোরালো এবং কার্যকর। সেই প্রতিঘাতে ইসরায়েলকে অনুশোচনা করতে বাধ্য হবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতবাদের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল শেখারজি বলেছেন, আমরা 12 দিনের যুদ্ধে জয়লাভ করেছি এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর গুরুতর আঘাত এনেছি। ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভয়াবহ প্রতিশোধের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমরা আমাদের হামলার মাধ্যমে ওই অপরাধীর ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। শেখারজি ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত প্রস্তুতির কথা জানিয়ে বলেন, যদি ইহুদিবাদী সরকার আরো কোনো পদক্ষেপ নেয় তবে তাদের শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। সূত্র প্রেস টিভি। চীন, পাকিস্তান, বাংলাদেশের ঘনিষ্ঠতা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান। আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে পাকিস্তান এবং চীনের সঙ্গে দূরত্ব কমেছে ঢাকার। পাকিস্তান এবং চীনও দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র। পরে তিন দেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে দিন দিন। এমন পরিস্থিতি ওই তিন দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ নিজের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। ওই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এই সময় জেনারেল চৌহান আরো বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শ চুক্তিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং এর প্রবণতা বড় একটা সমস্যা। ভারত ও পাকিস্তানের সর্বশেষ উত্তেজনা এবং ইসলামাবাদকে বেইজিং এর সহায়তার বিষয়ে মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। বলেন, সম্ভবত প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। পাকিস্তান গত 5 বছরে তার প্রায় 70 থেকে 80% অস্ত্র এবং সরঞ্জাম চীন থেকে অর্জন করেছে বলে জানান তিনি। সামরিক স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করলো ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করলো ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম প্রকাশ না করা সত্ত্বেও এই দখলদার বাহিনীর কর্মকর্তা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই জায়গা আঘাত এনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র
পড়েছে সেগুলো জানাননি তিনি। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অর্গান স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে। গত 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানের প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুপক্ষের মধ্যে যুদ্ধ বাধে যা 12 দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল ইরান শুধুমাত্র বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে। শুধু ইরানের হামলায় কত সেনা হতাহত বা সামরিক তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কোনো তথ্যই প্রকাশ করেনি ইহুদিবাদীরা। সূত্র রয়টার্স। স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু। স্পেনে একটি আদালত দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে গত 1 জুন গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি বাহিনীর অভিযানে তারা জড়িত ছিল। আন্তর্জাতিক জলসীমা এমভি মাদলিন নামের একটি জাহাজে 12 জন আন্তর্জাতিক কর্মী এবং মানবিক সহায়তা সামগ্রী ছিল। অভিযানে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেট থোনার্ক এবং ফিলিস্তিনি ফরাসি মানবাধিকার রিমা হাসানা সহ কয়েকজনকে আটক করা হয়। স্প্যানিশ এইপি গ্রামে আনসেস এক্সকে জানান অভিযানে ঘটনাটি স্প্যানিশে বিচার ব্যবস্থার সর্বজনীন এখতিয়ারের আওতায় তদন্তের নির্দেশনা পেয়েছে। ওই মামলার অন্যতম আবেদনকারী ছিলেন স্পেনের নাগরিক রুহিও তোরাবিও এবং সংস্থা কমিটির ফর সলিডারিটি উইথ দ্য আরবাস কজ। তাদের অভিযোগ ইসরায়েলি বাহিনী ড্রোন এবং টিয়ার গ্যাস ব্যবহার করে বেসামরিক কর্মীদের অবৈধভাবে আটক করে, যা গাজায় চলমান সংঘাতে একাধিক মানবাধিকার লঙ্ঘনের অংশ। গাজা ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের 5 সেনা এবং একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয় লড়াই আর একজন সেনাও নিহত হয়েছেন, তবে তার পরিবার তার নাম প্রকাশ না করার অনুমতি দেয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসেব অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধ পর্যন্ত 430 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 2023 সাল 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস। আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএফপির করা হিসেব অনুযায়ী ইসরায়েলি হামাসের ওই হামলায় 1219 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল থেকে 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 49 জন এখনো গাজায় আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এর মধ্যে 27 জন মারা গিয়েছেন।